হাওরের মাঠে মাঠে ধান কাটা উৎসব, ব্যস্ততা মারাইয়ে ভালো ফলনে কৃষাণীর মুখে হাসি। বৃষ্টির ঢলের আভাসে সুনামগঞ্জে দুশ্চিন্তা। আল্লাহ দিলে এখন বালাই আছে, ধানের ফসল খুব বেশি ফলছে, ঠিক আছে, ধান খাড়া হইতেছে মানে আবহাওয়া খারাপ তো পানি তলে যাবে মনে হচ্ছে যাইতেও পারে ধান। 3 ঘন্টার মাঝে মনে একবার কাটা হয়েছে আর 2 ভাগ রয়েছে কাটার বাকি। হবিগঞ্জের ট্রাক পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ গেল 4 ইট ভাটা কর্মী। চুয়াডাঙ্গা সিরাজগঞ্জের ট্রাক বাস চাপায় নিহত 4। রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন হলেও অসম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। আরাকান আর্মির সঙ্গে আলোচনা চালিয়ে নেওয়ার পরামর্শ। অস্বস্তি বাড়ছে চালের বাজারে। সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হলেও দাম নিয়ে অসন্তোষ। গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম। এবং সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু। প্রবাসী ফুটবলার নিয়ে শক্তিশালী দল গড়ার লক্ষ্য। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। হাওর অঞ্চলের ধান কাটা উৎসব নিয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনার গোবিন্দ্রশ্রী হাওর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ এবং সুনামগঞ্জের শনির হাওর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। তবে শুরুতেই নেত্রকোনাতে হারুনের কাছে চলে যেতে চাই। হারুন, আপনার কাছে জানতে চাই যে নেত্রকোনার হাওরগুলো ধান কাটা শেষ হতে আরও কতদিন সময় লাগতে পারে, পাশাপাশি যারা ধান কাটছেন তাদের মধ্যে কেমন আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে জানতে চাই আপনার থেকে। অনেক নেত্রকোনার হাওরাঞ্চলে কিন্তু এখন উৎসব চলছে। যারা কৃষক তারা কিন্তু ইতিমধ্যেই প্রায় 1 সপ্তাহ আগে থেকেই কিন্তু তাদের যে ধান কাটা সেটি শুরু করেছেন এবং ধান কাটার পাশাপাশি মাড়াই করছেন। আমরা সকাল থেকেই আছি নেত্রকোনার বিভিন্ন হাওরে। নেত্রকোনায় আপনি জানেন যে 120টিরও বেশি হাওর রয়েছে এবং সবগুলো হাওরেই কিন্তু গত 1 সপ্তাহ যাবৎ ধান কাটা শুরু হয়েছে এবং আমরা কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকরা যেটি বলেছেন যে এখানে যে ধান কাটা শুরু হয়েছে এটি আগামী মাসের প্রথম সপ্তাহ নাগাদ এই হাওরের যত ধান আছে সেই ধান কিন্তু কাটা শেষ হয়ে যাবে বলে তারা আশা করছেন এবং কৃষকদের মধ্যে কিন্তু বেশ আনন্দ রয়েছে, তাদের মুখে হাসির ঝিলিক দেখেছি। কৃষকরা যেটি বলেছেন যে বিগত বেশ কয়েক বছরের মধ্যে কিন্তু এবার ধানের ভালো ফলন হয়েছে এবং যারা ধান কাটছেন তারা কিন্তু কেউ শ্রমিক দিয়ে ধান কাটাচ্ছেন, কেউ কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটছেন। আমরা এখন যে জায়গাটিতে আছি এখানে কিন্তু একটি কম্বাইন্ড হারভেস্ট মেশিনে ধান কাটার পর এখন ধানগুলো কিন্তু একটি জায়গায় স্তূপ করে রাখা হচ্ছে এবং এখান থেকে পরবর্তীতে কৃষক সংগ্রহ করে তাদের বাড়ির আঙিনায় কিন্তু এই ধানগুলোকে নিয়ে যাবেন এবং কৃষকরা যেটি বলছেন তারা কিন্তু এবার যে অনুকূল আবহাওয়ার কারণে এবং তাদের শ্রমে ঘামে কিন্তু ফসল বেশ ভালো হয়েছে, ভালো ফলন পাচ্ছেন এবং এখানে এই অঞ্চলে 10% এক কাটা এবং প্রতি কাটায় তারা 10 মণ করে ধান পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং কৃষকরা যেটি আশা করছেন যে এখন পর্যন্ত আবহাওয়ার যে অবস্থা রয়েছে, যে রৌদ্রোজ্জ্বল পরিবেশ রয়েছে, এই অবস্থা যদি থাকে তাহলে কিন্তু তারা যে তাদের যে স্বপ্নের সোনালী ধান সেটি কিন্তু তারা খুব স্বস্তিতে ঘরে তুলতে পারবেন। তবে আজকে সুনামগঞ্জে বৃষ্টি এবং আবহাওয়ার যে পূর্বাভাস, বৃষ্টির পূর্বাভাস, এর কারণে কিন্তু কৃষকদের মাঝে একটি চিন্তার ভাঁজ রয়েছে। কৃষকরা চিন্তার মধ্যে আছেন যদি বৃষ্টি হয়ে যায় বা ভারতের চেরাপুঞ্জিতে যদি অতিমাত্রায় বর্ষণ হয় তাহলে কিন্তু তাদের একটি সমস্যায় পড়তে হবে বলে তারা আশঙ্কা করছেন। এবং এখানে যারা কৃষক আছেন তারা আরেকটি বিষয় আমাদেরকে বলেছেন, হাওরে প্রচুর ধান হয় কিন্তু সেই ধানগুলো তারা তাদের গোলায় ভরতে কিন্তু বেশ বেগ পেতে হয়। বিশেষ করে হাওর অঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল, যার কারণে কিন্তু এই ধানগুলো পরিবহন করার জন্য তাদের খুব সমস্যা হয়। আমরা দেখেছি যে বড় বড় লরি ট্রাকে করে কৃষকরা এই হাওর থেকে ধান নিয়ে যাচ্ছেন, এতে তাদের বাড়তি খরচ গুনতে হয় এবং দীর্ঘ সময় কিন্তু পাড়ি দিতে হয়। অর্থাৎ এই কোনো ট্রাক, মিনি ট্রাক, লরি ট্রাক ছাড়া কিন্তু তাদের যে ধান সেই ধানগুলো কিন্তু তারা নিতে পারেন না। আমি যদি একটু বলে রাখি যে নেত্রকোনার যে হাওর রয়েছে সেই হাওর অঞ্চলে কিন্তু এবার 41,075 হেক্টর জমিতে
বোরো ধান আবাদ করা হয়েছে এবং এই জমি থেকে কিন্তু 2,86,000 মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে কৃষকরা আশা করছেন এবং কৃষি বিভাগও আশা করছেন। এবং কৃষকদেরকে কৃষি বিভাগ একটি পরামর্শ দিচ্ছেন, যেহেতু একটি আশঙ্কা থেকে যায় বন্যার বা বর্ষণের কারণে ফসলহানির একটা আশঙ্কা থাকে, সেই জন্য কৃষকদেরকে কিন্তু কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যে 80% ধান পাকা হলেই সেই ধানটা যেন কেটে নেওয়া হয় এবং কৃষকরা কৃষি বিভাগের পরামর্শ মেনেই কিন্তু ধান কাটা শুরু করেছেন এবং কৃষকরা আশা করছেন যে আগামী 1 মাসের মধ্যেই এই হাওড়াঞ্চলের ধান কিন্তু পুরোপুরি কাটা সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার গোবিন্দশ্রী হাউস থেকে সর্বশেষ। এবার চলে যেতে চাই সিলেটে, সেখানে আছেন সহকর্মী গুলজার আহমেদ। জানাবেন যে শনির হাওরে তো আপনি আছেন সুনামগঞ্জের গুলজার, এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে যেটা হয় কৃষকদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয় তাদের ধান হারানোর বন্যা, এবং এই মুহূর্তে আসলে সেখানকার পরিস্থিতি কি? আর যেমনটা জানাচ্ছিলেন আমাদেরকে কিছুক্ষণ আগে গোবিন্দশ্রী হাওর থেকে যে সেখানে 80% ধান যদি পেকে যায় তখন কেটে ফেলতে বলা হচ্ছে, এমন কোনো নির্দেশনা কি আসলে সিলেটে দেওয়া হয়েছে কিনা? এটি অবশ্য অনেক আগেই দেওয়া হয়েছে অনেক। আসলে সুনামগঞ্জ বা সিলেট অঞ্চলের যে হাওরগুলো আছে, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ যে হাওরগুলো আছে, সব জায়গাতেই আসলে একদিকে উৎকণ্ঠা এবং অন্যদিকে উৎসব, এই দুইয়ের মিশেলেই কিন্তু হাওর অঞ্চলের মানুষের এখন সময় অতিবাহিত হচ্ছে। আমরা আসলে সকাল থেকেই সুনামগঞ্জের যে হাওরগুলো আছে সেখানকার চিত্র দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আসলে আরেকটি হাওরে রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা কৃষক আছেন তারা আসলে ধান কাটায় ব্যস্ত রয়েছেন। যদিও আমরা জানি যে সুনামগঞ্জ আসলে হাওর অঞ্চল এবং হাওরের রাজধানী বলা হয়, এই জেলাতেই 137টি হাওর আছে। এই 137টি হাওরের মধ্যে কোনো কোনো হাওরে কিছুটা ধান কাটা শুরু হয়েছে, আবার কোনো কোনো হাওরে বলা যায় যে মধ্যম পর্যায়ে রয়েছে, আবার অনেক হাওর আছে এখন পর্যন্ত ধান পাকেইনি। সুতরাং এক এক হাওরের বা এক এক অঞ্চলের যেহেতু উপজেলা ভিত্তিক অঞ্চলগুলো, এক এক অঞ্চলের কৃষকদের অভিমত আসলে এক এক রকম। তো সার্বিক মিলিয়ে আমরা অন্যান্য বছরের সাথে যদি তুলনা করি তাহলে এবছর আসলে কিছুটা পিছিয়ে ধান কাটা শুরু হয়েছে। অন্যান্য বছর এই এপ্রিলের 18, 17, 18, 19 তারিখের মধ্যে প্রায় 60 থেকে 70% ধান কাটা শেষ হয়ে যায়, যেটি এবার সম্ভব হচ্ছে না। এর জন্য কৃষকরা বলছেন যে গত চৈত্র মাসে অর্থাৎ মার্চের দিকে যদি বৃষ্টিটা হতো তাহলে এখন যে ভোগান্তিটা হচ্ছে সেই ভোগান্তিটা কৃষকরা পেতেন না। অনেক আগেই পহেলা বৈশাখের শুরুর সাথে সাথে প্রায় অর্ধেক ধানের মতো কাটা হয়ে যায়। তারপরেও কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যেটি পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি অধিদপ্তর যেটি বলছে ইতিমধ্যে প্রায় সপ্তাহের একটি সতর্কবার্তা দিয়ে রেখেছে এবং কৃষকদেরকে বলেছে যাদের ধান ইতিমধ্যে পেকে গেছে তারা কেটে দেন। অন্যান্য বছর আসলে শ্রমিক সংকট থাকলেও এবার কিন্তু সেটি নেই, যথেষ্ট পরিমাণ শ্রমিক রয়েছে। পাশাপাশি কৃষি দপ্তর থেকে তাদেরকে হারভেস্টিং মেশিন এবং ধান মাড়াই করার যে মেশিন আছে সেটি আসলে যথেষ্ট পরিমাণ দেওয়া হয়েছে। তারপরেও কিছুটা শঙ্কা থেকে যাচ্ছে, কারণ আপনি জানেন যে মেঘালয়ের তীরবর্তী এই অঞ্চলগুলো, বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের যে 4 জেলা আছে, মেঘালয়ে যদি বেশি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে আসলে সিলেটে বা সুনামগঞ্জের প্রভাবটা বেশি পড়ে। এর জন্যই কিন্তু আসলে আতঙ্কের জায়গা এবং কৃষকরা বলছেন যারা আসলে 20-25 বিঘার মতো জমি করেছে সেই 25 বিঘা জমি থেকে 2 হয়তো বা 3 বিঘা জমি কেটেছেন, বাকিগুলো কিন্তু এখনো কাটা শুরুই হয়নি। সুতরাং আরো যদি বিশেষ করে আবহাওয়া যদি একটু ভালো থাকে এবং সপ্তাহখানেক তারা যদি সময় পান সেক্ষেত্রে হয়তো বা অর্ধেকেরও বেশি ধান কাটা সম্ভব হয়ে যেতে পারে। তবে যেহেতু ধান কাটা শুরু হয়েছে এবং সুনামগঞ্জের চিরাচরিত যে নিয়ম, এই ধানের উপরেই আসলে জেলার মানুষের অর্থ সংস্থান যাই বলেন না কেন সবকিছু নির্ভর করে, সুতরাং এই ধানটা যদি তারা না তুলতে পারেন সেক্ষেত্রে হয়তো বা তাদের কষ্টটা আরো বাড়িয়ে যাবে। তবে সময় যদি ভালো হয় এবং আবহাওয়া যদি শুষ্ক থাকে সেক্ষেত্রে তারা 10 থেকে 15 দিনের মধ্যে এই ধান উত্তোলন করতে পারবেন। যদিও কৃষি বিভাগ ইতিমধ্যে বলেছে যে তারা সব ধরনের সহযোগিতায় কৃষকদের পাশে রয়েছে। তো এই হচ্ছে আমার কাছে সুনামগঞ্জ থেকে ধান উত্তোলন সম্পর্কিত সর্বশেষ তথ্য। অনেক হাওর অঞ্চলের ধান কাটা উৎসবের সবশেষ খবর রাখছিলেন সহকর্মীরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে উঠতে শুরু করেছে নতুন বোরো ধান। এই অবস্থায় ধানের সংকটে 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকে যে সমস্ত চালকলগুলো, সেগুলো আবার পুনরায় উৎপাদনে ফিরছে। ব্যবসায়ীরা বলছেন মোকামে ধানের সরবরাহ বাড়লে ইতিবাচক প্রভাব পড়বে চালের বাজারেও। তবে সরকারিভাবে ধানের যে দাম বেঁধে দেওয়া হয়েছে চালের বাজারে নিয়ন্ত্রণে তা পুনর্বিবেচনার দাবিও জানাচ্ছেন চালকল মালিকরা। আজিজুল সঞ্জয়ের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। টানা 3 মাসের ধানের সংকট কাটিয়ে আবারও জমজমাট হতে শুরু করেছে দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় আশুগঞ্জ ধানের মোকাম। মেঘনাপাড়ের এই হাট ধানের যোগান দেয় জেলার 250 চালকলে। তবে চাহিদা মেটাতে ধান আনতে হয় দেশের অন্যান্য মোকাম থেকেও।
আমন মৌসুম শেষে গত ডিসেম্বর থেকে ধানের সংকট দেখা দেয় মোকামে। ধীরে ধীরে যা প্রকট আকার ধারণ করে, ফলে দামও ছিল বেশ চড়া। পাশাপাশি ধানের সংকটে জেলার অধিকাংশ চালকল বন্ধ হয়ে যায়। এতে অস্থিতিশীল হয়ে ওঠে চালের বাজার। তবে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে মোকামে নতুন ধান উঠতে শুরু করায় আবারও সচল হয়েছে বন্ধ চালকলগুলো। কর্মচাঞ্চলতা ফিরেছে শ্রমিকদের মাঝে। বর্তমানে মোকামে মিলছে বিয়ার ৮৮ ও মোটা ধান। তবে ধীরে ধীরে মোকামে ধানের সরবরাহ বাড়ছে। এতে চালের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন চালকল মালিকরা। এখন তো নতুন ধান, কৃষকের কাছে ধান আছে, ইনশাল্লাহ ধান সামনে দিনে আইব। আমরা পর্যাপ্ত পরিমাণ ধান পাই নাই। এখন আলহামদুলিল্লাহ বৈশাখ লাগছে, নতুন ধান আসতেছে, মিলের প্রোডাকশন হয়তো সামনে ভালো যাবে আর কি, যেহেতু আমরা ধান পাচ্ছি। সরবরাহ যদি অতিরিক্ত সরবরাহ যদি বাড়ে তাহলে চালের দাম অটোমেটিকলি কমতেও পারে। এবার বুরু মৌসুমে সরকার প্রতি কেজি ধান সংগ্রহ করবে ৩৬ টাকায়। তবে বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ধানের দাম অন্তত ১ টাকা কমিয়ে পুনর্নির্ধারণের দাবি চালকল মালিক সমিতির। ৩০ টাকার ধানটা যদি আমরা ক্রাশিং করে চালে রূপান্তরিত করি, সেই ক্ষেত্রে ৫২ থেকে ৫৩ টাকা পড়তে হয়। তারপরে যদি ফলন ভালো হয় তাহলে ইনশাল্লাহ হয়তো বাজারটা কিছুটা কমবে। ব্রাহ্মণবাড়িয়ার চালকলগুলো থেকে প্রতিদিন অন্তত ১০ কোটি টাকার চাল পাঠানো হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। কাজ শেষ করে বাড়ি ফেরা হলো না হবিগঞ্জের ৪ ইট ভাটা কর্মীর। মুন্সিগঞ্জ থেকে পিকআপে করে রওনা দিয়ে প্রাণ গেল বাসের ট্রাকের ধাক্কায়। এছাড়াও আজ সকালে সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ৪ জন। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। মুন্সিগঞ্জে ইটভাটার কাজ শেষে নিজ নিজ বাড়ি ফিরছিলেন সবাই, কিন্তু বাড়ি ফেরার আগেই হবিগঞ্জ মাধবপুরের বাখরনখর এলাকায় ঝরে গেল ৪টি প্রাণ। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ইটভাটার কর্মীদের মালামাল সহ ১৭ যাত্রী বহনকারী সিলেটগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঢাকামুখী ট্রাকের। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন, যাদের ৩ জনের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ জব্দ করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়। তারা গেছিল ব্রেকফিল্ড কাজ শেষ করে আসার পথে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা মনে করি এটা শুনি না, মনে করেন যে আইসি কেন। ট্রাক এবং পিকআপ মুখোমুখি হয়। মুখোমুখি হওয়ার পরে ঘটনাস্থলে ৪ জন মারা যায়। তার ৩ জন হলো একই পরিবারের, আর একজন হলো পিকআপের হেল্পার। চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় ভ্যানের 2 যাত্রী নিহত হয়। গুরুতর আহত হয় আরও একজন। ভোরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৯ মাইল বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। রাস্তায় উঠে মনে অধিকতে পরিবহন কি যে কোনো গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। 2 জন মৃত্যু ব্যক্তি লাশ পড়ে আছে। একজন হচ্ছে ভ্যান চালক আর একজন হচ্ছে যাত্রী। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন আরও 2 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে দুর্ঘটনায় একটি বাসের ছাদ উড়ে গেছে। তবে চালক বাসটি না থামিয়ে ছাদহীন অবস্থায় চালিয়ে নিয়ে যায় আরও অন্তত 10 কিলোমিটার। পরে বাস যাত্রীদের চিৎকারে লৌহজংয়ের কুমারভোগ এলাকায় বাসটি থামায় স্থানীয়রা। এ ঘটনায় আহত হয়েছেন বাসটির অন্তত 20 জন যাত্রী। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। শোভন মাহমুদ খান, এখন। রোহিঙ্গা প্রত্যাবর্ষণ কঠিন, তবে অসম্ভব নয়। প্রত্যাবর্ষণ ইস্যুতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে কূটনৈতিকভাবে বড় অগ্রগতি মনে করলেও আরাকান আর্মির সঙ্গে বোঝাপড়া ছাড়া তাদের ফেরানো প্রায় অসম্ভব বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অন্যদিকে নিজ দেশে ফিরতে আগ্রহী হলেও তাদের ফেরাতে যে পরিমাণ নিরাপদ পরিবেশ দরকার রাখাইনে তা নেই বলছেন রোহিঙ্গা নেতারা। নাইম আবির জানাবেন বাকিটা। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে 1,80,000-কে ফেরত পাঠানোর যোগ্য চিহ্নিত করায় ফের আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ইস্যু। যদিও জান্তা সরকারের এমন আশ্বাসে ভরসা নেই রোহিঙ্গাদের। তারা জানেন তাদের মাতৃভূমির প্রায় 90% এখন আরাকান আর্মির দখলে। বছরে যদি 1,80,000 8 বছরে যদি মন নিতে ভারত দইলে তো ইনতে মানুষদের 40 বছরের দর নপুরাইব কাল্লা বছর 30,000 বিয়ার বারের তো আর হিয়ান নচাই আরে হনকান জানর মালর গ্যারান্টির হতেও নহ হনকান সেফটি সিকিউরিটির হতেও নহ তো আর দাস মানে লজাত দিবে কি লুমিও লজাত দে আর উপর রেসপন্সিবিলিটি নাই, অনেকের উপর সারহান নাই।
রোহিঙ্গা নেতারাও বলছেন নিজ দেশে ফিরতে আগ্রহী হলেও তাদের ফেরার মতো নিরাপদ পরিবেশ রাখাইনে নেই। আর টু বি সেফ জুম দলি হেডে আরকান আর্মি বাবানো উড়বো মেলোডি জানতে বাবানো ইন্টারন্যাশনাল আরাল্লাকান রোহিঙ্গা লাকান আর টু পিডিআর সেফ জুম অবরদে হ্যাঁ নদলে আর এখন যাইবি কোনো অসুবিধা নেই। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে কূটনৈতিকভাবে বড় অগ্রগতি মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। যদিও তাদের পরামর্শ, প্রত্যাবাসন ইস্যুতে আরাকান আর্মির সঙ্গে বোঝাপড়া চালিয়ে নিতে হবে বাংলাদেশকে। বাস্তবতা হলো তারা এখন রাখাইন যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের 90% নিয়ন্ত্রণে চলে এসছে। বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসন যদি এখন আমরা করতে চাই তাহলে যেই পথ দিয়ে তাদেরকে ফিরতে হবে, যেই সীমান্ত যে চৌকিগুলো আছে সেই নিয়ন্ত্রণগুলো এখন আরাকান আর্মি আছে তাদের নিয়ন্ত্রণে। সুতরাং তাদের সাথে কোনো রকমের সমঝোতা না করে আমাদের পক্ষে কোনো একটি রোহিঙ্গাকেও ওই পাশে পাঠানো সম্ভব না। মিয়ানমার নিয়ে চীন মার্কিন ভিন্ন স্বার্থের ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এটা একটা কেওয়াটিক জনপদ, একেবারে বিভিন্ন ধরনের স্বার্থবাদী গোষ্ঠী বিভিন্ন স্বার্থ নিয়ে এখানে কাজ করছে। তো এখানে রোহিঙ্গাতে ফেরত যাওয়াটা একটা নতুন প্রবলেম সৃষ্টি হবে। এটা চায় না, কিন্তু অ্যাপারেন্টলি না চাওয়ার কথা, তাদের নিরাপত্তার কথা বলেন, তাদের এলাকায় স্থিতিশীলতার কথা বলেন, এটাকে কিন্তু আমেরিকা ইনভেস্ট করার জন্য বা যে কোনো যারা চায় যে চায়নার বিরুদ্ধে একটা কিছু গড়ে উঠুক, তারা কিন্তু এখানে একটা ইনভেস্টমেন্ট করার সুযোগ পাচ্ছে। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে পুরোদমে শুরু না করতে পারলেও ঈদের আগে প্রতীকী হলেও শুরু হবে রোহিঙ্গা প্রত্যাবাসন, প্রত্যাশা অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার। আগামী ঈদের আগে সিম্বলিক হলেও কিছু মানুষ আরাকানে পৌঁছতে পারবে। নাইম আবির, এখন, ঢাকা। জুলাই গণহত্যার বিচার এবং পর্যাপ্ত সংস্কার সম্পূর্ণ করে প্রধান উপদেষ্টা যে সময়সীমা বেঁধে দিয়েছেন সেই সময়ের মধ্যে জামাত নির্বাচনে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি। বর্তমান সংবিধানের অধীনে কোনো বৈধ সরকার গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মাঝার। শুক্রবার সকালে তিনি জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সংস্কৃতি প্রেক্ষিত নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন। ফরহাদ মাঝার আরও বলেন, বাংলাদেশের জন্য দরকার একটি গঠনতন্ত্র, সংবিধান নয়। এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয় না। এই গণ অভ্যুত্থান শেষাবধি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান এটাকে বহাল রেখেছে। এটাকে বহাল রাখাটাকে আমি ঠিক বলে মনে করি না, এবং এই সংবিধানের অধীনে যে সরকার এটাকে আমি বৈধ সরকার বলে মনে করি না। আমি জনগণের কথা বলি, জনগণের পক্ষে কথা বলি, এই সরকারের পক্ষে সবসময় থাকবো, কোনো প্রশ্ন আসে না। সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এবং বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্র থেকে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। রাজধানীর বাজারে বেড়েছে চাল, তেল ও পেঁয়াজ সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হলেও দাম বাড়ায় অস্বস্তিতে আছেন ক্রেতারা। এছাড়া পেঁয়াজ, শসা কিংবা করলার মতো সবজির দামও এই সপ্তাহে বাড়তি। তবে কিছুটা ব্যতিক্রম ব্রয়লার ও সোনালী মুরগির দামের ক্ষেত্রে, সেখানে কিছুটা কমেছে তার দাম। বিস্তারিত তাসফিয়া উকরুজের প্রতিবেদনে। সয়াবিন ও পাম তেলের দাম বাড়ার পর রাজধানীর বাজারে স্বাভাবিক হয়েছে সরবরাহ, তবে এক লাফে দাম বাড়ায় অস্বস্তিতে ক্রেতা। দাম বাড়ার পরে পর্যাপ্ত পরিমাণ এখনো ওইভাবে আসে পৌঁছেন, যেমন কিছু কিছু আসছে আর কি, যেমন চাহিদা দরকার 500 কার্টন, আসছে 200 কার্টন। তো ডিস্ট্রিবিউটর, ডিলার পয়েন্ট ওরা ওইভাবে 1 কার্টন 2 কার্টন করে সবাই ম্যানেজ করে দিচ্ছে। এই আর শুধু ভোজ্য তেল নয়, অস্থির চালের বাজারও। মিনিকেট চালের দাম কেজি প্রতি 4 থেকে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 87 থেকে 88 টাকায়। বিক্রেতারা বলছেন মৌসুমের নতুন ধান বাজারে এলে কমবে দাম। চালের দাম একই আছে, ঈদের আগেও যত এখন একই আছে, এদের দাম কম বেশি কিছু দেখি না। আমার যাই তো ওইখানে দাঁড়ায় আছে, কিন্তু বাজারে এসে তো আমার টাকা একটা নিয়ে আসলে টাকা কম হয়ে যাচ্ছে। এদিকে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বাজারে বাড়লেও দাম তেমন কমছে না।
পেঁয়াজ, শসা কিংবা করলার মতো সবজির দাম এখনও বাড়তি। কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়, শসা 100 টাকা ও করলা বিক্রি হচ্ছে 60 টাকায়। পেঁয়াজ আর কমবে না, পেঁয়াজ হয়তো 2-4-5টা আরো বাড়তে পারে সামনের দিকে। পেঁয়াজ আর শুকনো হয়ে গেছে, গিরস ছাড়তে আসে না। পেঁয়াজ, টমেটো, তারপর আপনার অন্যান্য সবজির প্রত্যেকটাই সবজি প্রায় 10 থেকে 15 টাকা কেজিতে বেশি। সব কিছুর দামে বাড়তি, সবজির দাম বাড়তি, তারপরে চালের দাম বাড়তি, যা এখানে যায় যাহাই কিনি, ফ্রুটের কিনি ওখানে বাড়তি। এদিকে বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কিছুটা কমেছে। এছাড়া স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দর। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। 197 কিলোমিটার পেরিবাদ এলাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে শুধু বরিশাল বিভাগেই। উচ্চগতির ঘূর্ণিঝড় যেমন আইলা, সিডর যদি আঘাত হানে তবে এই সমস্ত বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়তে পারে পানি, আর এতে ক্ষতির আশঙ্কা দেখছেন স্থানীয়রা। বিশেষজ্ঞরা বলছেন স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের বিকল্প নেই। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে এই ব্যাপারে প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমোদিত হলেই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর ব্রিকফিল্ড পয়েন্ট। সবশেষ গেল বছর ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় এই পয়েন্ট। এখনও ঝুঁকিপূর্ণ এর 650 মিটার এলাকা, তবে 1 বছরও মেরামত হয়নি এসব এলাকা। একই চিত্র দেখা যায় বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, পিরোজপুর এবং বরিশাল সদরের বেড়িবাঁধগুলোর বিভিন্ন পয়েন্টে। প্রতি বছর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় এসব বাঁধের বিভিন্ন অংশ। লোকালয়ে পানি ঢুকে নষ্ট হয় ফসলি জমি, বন্যায় সব হারিয়ে নিঃস্ব হয় অনেক পরিবার। এ অবস্থায় ঘূর্ণিঝড় ও বর্ষা মৌসুমের আগে এসব বাঁধ সংস্কারের দাবি স্থানীয়দের। আইলা বন্যা সিডারের মতন যদি আবার ঘূর্ণিঝড় হয় তাহলে আমাদের এই 10-12 এলাকা তলাই যাইবে। গরু বাচ্চা এবার সব নিয়েই আমরা মানে দৌড়াদৌড়ির ভিতরেই থাকি, কোথায় যাব। আমাদের এই বেরিবাঁধটা যখন এই ভাঙে গেছে, এইটা সংস্কার কিভাবে করা যায় এইটা আমাদের অনুরোধ। এমনভাবে করা হোক স্থায়ীভাবে, যেন এটা আর 100 বছরও যেন না ভাঙে। পানি উন্নয়ন বোর্ড বলছে বিভিন্ন সময় কুবধন গ্রামের ব্রিকফিল্ড সংলগ্ন বেড়িবাঁধ ও কালমেঘা টুলু পয়েন্ট মেরামত করা হলেও তা বেশি দিন টিকেনি। শিগগিরই এসব এলাকায় সংস্কার কাজ শুরুর আশ্বাস পাউবির কর্মকর্তার। উন্নয়ন প্রকল্প চলমান আছে, তার আওতায় প্রায় 50 কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ কাজ চলমান রয়েছে। আর আমরা সচেষ্ট রয়েছি, আশা করি বর্ষার আগে আমাদের সবগুলো কাজ শেষ হবে এবং আগামী ঘূর্ণিঝড়ে আমরা লোকজনকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবো। বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, বরগুনা ও পিরোজপুরের বেড়িবাঁধগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এ সংক্রান্ত একটি প্রকল্প প্রণয়ন করে তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন প্রকৌশলী। 197 কিলোমিটার এইটা পুনর্বাসনের জন্য আমরা একটি প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত করে আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। বর্তমানে এই প্রকল্প প্রস্তাবনা বৈদেশিক অর্থায়নে বাস্তবায়নের জন্য ইআরডিতে প্রক্রিয়াধীন আছে। বিশেষজ্ঞরা বলছেন স্থান ও গুরুত্বভেদে বেড়িবাঁধ নির্মাণে ভিন্নতা রয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রতি জোর দেন তারা। লেআউট দেওয়া হয় যে এখানে এরকম করতে পারলে কোনটা আগে কোনটা পরে এবং কি ধরনের নেচারের উপর কি ধরনের বাঁধ পোল্ডার এখানে নির্মাণ করতে হবে। সেক্ষেত্রে দেশের অর্থের অপচয় হ্রাস পাবে, পাশাপাশি আপনার দুর্যোগ সহনশীল বাঁধ বা পোল্ডার আমাদের দেশে আমরা পাবো। বরিশাল বিভাগে পোল্ডারের সংখ্যা 79টি, বাঁধের দৈর্ঘ্য 3256 কিলোমিটার। এর মধ্যে 43টি পোল্ডারের বিভিন্ন পয়েন্ট ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কিলোমিটারের হিসাবে যা প্রায় 197 কিলোমিটার। নকশা অনুসারে এই বেড়িবাঁধ তৈরির নিয়ম শুধুমাত্র মাটি দিয়ে, কিন্তু স্থানীয়দের অভিযোগ মাটির সাথে মেশানো হয় বালিও। অভিযোগের এখানেই শেষ নয়। বেড়িবাঁধের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এখানেও রয়েছে সূক্ষ্ম কারচুপি। আর এসব কারণে শুধু ঘূর্ণিঝড়ই নয়, অমাবস্যা এবং পূর্ণিমার জোয়ারের সময়ও ক্ষতিগ্রস্ত হয় বেড়িবাঁধ। আর এ সমস্যার সমাধানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি উঠেছে। ফিরদাউস সোহাগ, এখন, পাথরঘাটা, বরগুনা। নড়াইল শহরে ভরাট হয়ে যাচ্ছে একের পর এক পুকুর ও জলাশয়।
প্রশাসনের এক প্রকার নাকের ডগায় গত 1 দশকে শহর জুড়ে ভরাট করা হয়েছে অন্তত 5 শতাধিক সরকারি বেসরকারি পুকুর। আইন থাকলেও তার তোয়াক্কা করেন না প্রভাবশালীরা। ইমরান হোসেনের রিপোর্টে দেখবেন বাকিটা। নড়াইল শহরের 22 কিলোমিটার পৌরসভায় এক সময় ছিল 6.5 শতাধিক পুকুর ও জলাশয়, এখন আছে মাত্র 120টি। প্রতিনিয়ত বালি উত্তোলন করে ড্রেজারের মাধ্যমে পাইপ দিয়ে বন্ধ করা হচ্ছে উন্মুক্ত জলাশয়। এতে করে বছরে বছরে বৃদ্ধি পাচ্ছে এ জনপদে গরমের তীব্রতা ও আগুনের ঝুঁকি। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত 1 দশকে জেলা শহরে 5 শতাধিক পুকুর ও জলাশয় ভরাট করে নির্মাণ হয়েছে বিভিন্ন স্থাপনা। বিল্ডিং করতেছে, আবাসন ব্যবস্থা হয়ে যাচ্ছে, যার কারণে মারাত্মকভাবে ব্যক্তিগত এবং সরকারিভাবে যত পুকুর ছিল সবই প্রায় ভরাট হয়ে গেছে। গরম বাড়তেছে, পরিবেশ উত্তপ্ত হয়ে পড়ছে, গাছও তো অনেক কমে গেছে, গাছ নাই। বালি দিয়ে অনেক পুকুর ভরাট করছে, কিন্তু এগুলো তো সবই আমাদের প্রশাসনের নাগার ডগা দিয়েই কিন্তু হচ্ছে। ভবিষ্যতে যাতে এইভাবে পুকুর আর বন্ধ না হয় সেদিকে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি। গত 1 বছরে নড়াইলে 99টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুকুর না থাকায় পানি সংকটে পড়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। ফলে পানির অভাবে অনেক সময় আগুন নিয়ন্ত্রণে আনতে খেতে হয়েছে হিমশিম। পুকুরগুলো বা জলাশয়গুলো ভরাট হয়ে যাচ্ছে, এটা আসলে আমাদের জন্য খুব চ্যালেঞ্জেবল এবং সাধারণ মানুষেরও কিন্তু অনেক ক্ষতি যে আমাদের এই ওয়াটার সোর্সগুলো আমরা ডে বাই ডে আমরা বন্ধ করে ফেলছি। সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া উচিত যে নতুন করে আর জন্য কোনো জলাশয়গুলো যাতে ভরাট না হয়। এদিকে উন্মুক্ত জলাশয় না থাকায় সাঁতার শেখার সুযোগ হারাচ্ছে শিশু কিশোররা। গত 1 বছরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে অন্তত 50 জনের, যার মধ্যে চিত্রা নদীতে গোসল করতে নেমে মারা গেছে অন্তত 10টি শিশু। বর্তমান যে প্রজন্ম এরা সাঁতার শিখতে পারছে না, প্রায় আমরা শুনি যে পানিতে ডুবে মারা গেছে, শিশু মারা গেছে। এই একটা কারণেই আমাদের ছেলে মেয়েদের সাঁতার শেখানোর কোনো জায়গাই নাই। নতুন করে পুকুর খননের উদ্যোগ নেওয়া হয়েছে ও কোনো পুকুর যেন ভরাট করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসন। সলিডারিটির একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টের কাজ হচ্ছে তারা বিভিন্ন জলাশয় খনন করে। আমি তাদের মাধ্যমে বেশ কয়েকটি পুকুর আমি খনন করিয়েছি। আর যে খালগুলো ভরাট হয়ে গিয়েছে বা খালগুলো হাজামাজা হয়ে গিয়েছে সেই খালগুলো ভরাট খননের জন্য আমি কাজ অলরেডি আমি ইতিমধ্যে শুরু করেছি। নড়াইল শহর থেকে যদি এভাবে পুকুর ও জলাশয় হারিয়ে যায় তাহলে একদিকে যেমন প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে, তেমনি ঝুঁকির মুখে পড়বে জনজীবন। নড়াইল এখন। সমন্বয় পরিচয় দিয়ে অপহরণ ও পরে আটকে রেখে মুক্তিপণ চাওয়ার অভিযোগে 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার হওয়া ব্যক্তিকেও। বৃহস্পতিবার রাতে উত্তরা থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্তদের আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুরে 12:30টায় রাজধানীর উত্তরার একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালায় কয়েকজন। মালিককে না পেয়ে ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যাওয়া হয়। পরে আটকে রেখে চাওয়া হয় 10 কোটি টাকা মুক্তিপণ। অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ। রাতেই আটক করা হয় মূল অভিযুক্ত কাজী জুবায়ের সহ 2 জনকে। পুলিশ জানায় আগেও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন জুবায়ের। অপহরণ ও মুক্তিপণ চাওয়ার এই ঘটনায় মামলা হয়েছে উত্তরা পশ্চিম থানায়। গ্রুপের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রাখার কথা জানায় পুলিশ। আমাদেরকে জানানোর পরে আমরা তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করি এবং ভিকটিম উদ্ধারের চেষ্টা করি। একটা পর্যায়ে আমরা রাত 8:30টার সময় মোবাইল টেকনোলজির সহযোগিতায় ওই ভিকটিমকে উদ্ধার করে অপহৃত ভিকটিমকে এবং 2 জনকে আটক করি, কাজী জুবায়ের এবং আবিদ নাম। তাদের কাছ থেকে ল্যাপটপ উদ্ধার করি, ভিকটিমের অফিসের ল্যাপটপ এবং অন্যান্য আলামত উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। তো তাদের কাছে টাকা যে 10 কোটি টাকা দাবি করছিল এটারও আমরা সত্যতা পাই, এভিডেন্স পাই এবং কিছু ভিডিও ফুটেজ পাই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে গেল 1 মাসে 128টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের 1000-এর বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। নীতির বিরোধিতায় বৃহস্পতিবার বিক্ষোভ করেন হার্ভার্ড, ক্যালিফোর্নিয়া, বার্কলি, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। ইহুদি বিদ্বেষের অভিযোগে শিক্ষা গবেষণায় সরকারি তহবিল বাতিল ও বিদেশি শিক্ষার্থীদের ওপরে আক্রমণের সিদ্ধান্তে অটল মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল।
রাতভর না ঘুমিয়ে মাত্র 10 ঘন্টায় বিক্ষোভের প্রস্তুতি নেন হার্ভার্ড ইউনিভার্সিটির শখানেক শিক্ষার্থী। আন্দোলনের খবর সংগ্রহে বিশ্ববিদ্যালয়ের ভেতরে সংবাদকর্মীদের ঢুকতে দেয়নি হার্ভার্ড কর্তৃপক্ষ। বাইরে এসেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান প্রতিবাদের কারণ। We wanted to show that Harvard can stand together united, saying we're not going to cave to demands that we turn in some international student names so that they can be have their visas revoked without a just cause and they can be deported back to their home countries. বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তালিকায় 1 থেকে 4-এর মধ্যে অবস্থান হার্ভার্ড ইউনিভার্সিটির। 1636 সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যার খ্যাতি কেবল মার্কিন ভূখণ্ডে নয়, চিকিৎসা প্রযুক্তি থেকে শুরু করে নানা খাতে গবেষণা কার্যক্রম, উদ্ভাবন আর জনকল্যাণমূলক সম্পৃক্ততার জন্য সারা বিশ্বে সমাদৃত হার্ভার্ড। ফিলিস্তিনপন্থী বিক্ষোভের জেরে গেল মাসে হার্ভার্ডের সাথে সরকারের $900 কোটি চুক্তি ও অনুদান খতিয়ে দেখতে শুরু করে ট্রাম্প প্রশাসন। আটকে দেয় $230 কোটি সরকারি তহবিল। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা ব্যবস্থা, নিয়োগের ধরন, ভর্তি প্রক্রিয়ার সংশোধন এবং বিদেশি শিক্ষার্থীদের তথ্য প্রশাসনকে হস্তান্তর সহ সরকারি হস্তক্ষেপ মানতে রাজি না হওয়ায় হার্ভার্ড চক্ষুশূল হয় ইসরায়েলপন্থী মার্কিন প্রেসিডেন্টের। He's trying to destroy everything good about this country. He's trying to tear down everything that our history and the best aspects of our political system. শুধু হার্ভার্ড নয়, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ইহুদি বিদ্বেষ ঠেকাতে ব্যর্থতার অভিযোগে বিশ্বের সবচেয়ে ধনাঢ্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে দ্বন্দ্বে জড়িয়েছে ট্রাম্প প্রশাসন। উচ্চশিক্ষা খাতে হামলা, শিক্ষা গবেষণায় বিপুল পরিমাণ বরাদ্দ বাতিল, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল এবং বাক স্বাধীনতায় আঘাতের প্রতিবাদে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতেও বিক্ষোভে যোগ দেন 600 শিক্ষার্থী, শিক্ষাবিদ ও অধিকার কর্মী। Tyranny cannot exist unless people submit to it. And we are not going to submit. But this is not politics anymore. This is our lives. This is our fundamental relationship with our country and ourselves. When higher education is under attack, what do? Stand up, fight back! What the government is doing has absolutely nothing to do with security. It is entirely about repression. চলতি মাসে কর্নেল ইউনিভার্সিটি ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির মোট $180 কোটি তহবিল বাতিল করে মার্কিন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। $40 লাখ তহবিল বাতিলের পর ট্রাম্প প্রশাসনের কাছে নথি স্বীকার করে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেয় বিদেশি শিক্ষার্থীদের আটক, গেল 1 মাসে যুক্তরাষ্ট্রের 128টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের 1000 শিক্ষার্থীর ভিসা বাতিল সহ নানা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছেন অনেক বিদেশি শিক্ষার্থী। এমন পরিস্থিতিতেও নিজ অবস্থানেই অনড় মার্কিন প্রেসিডেন্ট। It's something that these schools really have to be very, very careful with. Very anti-Semitic when you take a look, whether it's Columbia, Harvard, Princeton. I don't know what's going on, but when you see how badly they've acted, and in other ways also, so we'll be looking at it very strongly. প্রয়োজনে হার্ভার্ড সহ বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয়ের কর মুক্তির সুবিধা বাতিলেও হুমকি দিয়েছেন ট্রাম্প। নুজহাত কামাল, এখন বিশ্ব। এদিকে ইয়েমেনের রাস ইসা বন্দর লক্ষ্য করে চালানো মার্কিন বিমান হামলায় অন্তত 38 জন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হুতি বিদ্রোহী গোষ্ঠীর জ্বালানির উৎস ধ্বংস করার লক্ষ্যেই চালানো হয়েছিল এই অভিযান। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে গোষ্ঠীটি। এদিকে স্যাটেলাইট চিত্র সরবরাহের মাধ্যমে চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে হুতিদের সহায়তার অভিযোগ তুলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নাফি আরমান মনন জানাবেন বাকিটা। বছরের অন্যতম শক্তিশালী মার্কিন বিমান হামলায় বিপর্যস্ত ইয়েমেন। শুক্রবার ভোররাতে চালানো হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির রাস ইসা জ্বালানি বন্দর। ইতোমধ্যেই শতক ছাড়িয়েছে হতাহতের সংখ্যা। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হুতি বিদ্রোহী গোষ্ঠীর জ্বালানির উৎস ধ্বংস করার লক্ষ্যে চালানো হয় এই অভিযান। তবে হতাহতের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। জাতিসংঘের তথ্য বলছে, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় বন্দর রাস ইসায় রয়েছে তেল পাইপলাইন, যা ইয়েমেনের গুরুত্বপূর্ণ ও অপরিবর্তনীয় অবকাঠামো। দেশটির 70% আমদানি ও 80% মানবিক সহায়তা এই বন্দরের ওপর নির্ভরশীল।
এদিকে মার্কিন হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। এ সময়ে সাইরেনের শব্দে কেঁপে ওঠে ইসরায়েলের মধ্যাঞ্চল ও জেরুজালেম। যদিও মিসাইলটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে আইডিএফ। 18 মার্চ অস্ত্রবিরতি ভেঙে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে 20টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে গোষ্ঠীটি। এদিকে স্যাটেলাইট চিত্র সরবরাহের মাধ্যমে মার্কিন হামলার বিরুদ্ধে হুতিদের সহায়তার অভিযোগ উঠেছে চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। তার দাবি, চীন সরকার বৈশ্বিক শান্তিদূত হবার কথা বললেও এর উল্টো কাজ করছে। Moreover, we can confirm the reporting that Changguang Satellite Technology Company Limited is directly supporting Iran-backed Houthi terrorist attacks on U.S. interests. Their actions and Beijing's support of the company, even after our private engagements with them, is yet another example of China's empty claims to support peace. এ সময় হুতি বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে ইন্টারন্যাশনাল ব্যাংক অফ ইয়েমেন ও প্রতিষ্ঠানটির 3 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা নিশ্চিত করেন ট্যামি ব্রুস। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া পিদ জ্বরে কমপক্ষে 34 জনের মৃত্যুর পর দেশ জুড়ে জারি করা হয়েছে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি। চলতি সংক্রমণেই সারা দেশে পিদ জ্বরে আক্রান্ত রোগীর শনাক্ত হয়েছে 74 জন। এ অবস্থায় জনগণের প্রতি টিকা নেয়ার আহ্বান জানাচ্ছে প্রশাসন। কলম্বিয়ায় বিনামূল্যে পাওয়া যাচ্ছে পিদ জ্বরের টিকা। উচ্চ সংক্রমিত এলাকাগুলোতে ভ্রমণের আগে নাগরিকদের টিকা গ্রহণের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করেছে প্রশাসন। মশাবাহিত ভাইরাস জ্বরটিতে চলতি বছর মৃত্যুহার 50%। এদিকে ঢাকার দূষণ ছেড়ে সাফ ফুটবল অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে যশোরে। একাধিক প্রবাসী ফুটবলার নিয়ে শক্তিশালী দল লাল সবুজের প্রতিনিধিদের। কোচ খেলোয়াড় সবাইয়ের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ। যশোর থেকে ওয়াসিউল হক পান্থ জানাবেন বাকিটা। দেশের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রথমবার রাজধানীর বাইরে জাতীয় অনূর্ধ্ব 19 ফুটবল দলের 2 সপ্তাহব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে। রাজধানীর কোলাহল আর কমলাপুরের অস্বাস্থ্যকর পরিবেশের চেয়ে যশোরের গ্রামীণ পরিবেশের এই একাডেমি নজর কেড়েছে সবার। প্লেয়ারদেরকে যা দেখলাম, যে আমি অনেক আশাবাদী এই প্লেয়ার নিয়ে, যে আমি একটা ভালো জায়গায় যাইতে পারবো আমার মনে হইতেছে। আর আমার যে চাপ, আমার মনে হয় না চাপ, যে ভালো প্লেয়ার আমি পাইছি আমার মনে হয় না এটা চাপ হবে। হামজা চৌধুরীর অভিষেকের পর দেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়ের জোয়ার। বয়স ভিত্তিক দলেও আছেন একাধিক প্রবাসী। এদের মধ্যে ফাহমিদুলের সাথে ইতালিয়ান লিগে খেলা আব্দুল কাদির যেন সকলের মধ্যমণি। প্রথমবারের মতো দেশের জার্সি গায়ে জড়ানোর আগেই তার চোখে সাফ জয়ের স্বপ্ন। একই স্বপ্ন বুনছেন দলের কোচ গোলাম রাব্বানী ছোটনও। আমি প্রতিদিন আমার বেস্টটা দিতে চাই, তো সবসময় বেস্টটা ট্রেনিংয়ে হোক, সবসময় আমার বেস্টটা দিয়ে আমি বাংলাদেশের জার্সি জড়াতে চাই। প্রত্যাশা তো অবশ্যই আমাদের আছে, এবং সাপে তো আমরা সবসময় যে আমরা ভালো করার জন্য যাই মানে সিনিয়র লেভেলে প্রবাসী ফুটবলারদের সাথে দেশীয়দের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন থাকলেও বয়স ভিত্তিক দলটির পরিবেশ একদমই ভিন্ন বলে জানিয়েছেন কোচ। ছেলেরা আছে, তারাও সহযোগিতা করতেছে এবং তাদের একটা ভালো বন্ডিং, আমরা খুব অল্প দিনের মধ্যে তারা আসছে, কিন্তু ভালো একটা বন্ডিং দেখতে পাচ্ছি। আমাদের 3 জন ফরেন প্লেয়ার আছে, তারা খুবই ভালো প্লেয়ার, ওদের স্কিল অনেক ভালো। ওদের সাথে আমরা 3-4 দিন হয়েছে আমরা ওদের সাথে কাজ করতেছি। বয়স ভিত্তিক দলে দক্ষিণ এশিয়ায় বরাবরই বড় নাম বাংলাদেশ। এবারের অনূর্ধ্ব 19 দলটি গেল সাফ অনূর্ধ্ব 17-র রানার্স আপ। তাই বয়স বদলালেও টুর্নামেন্ট দিয়েই গেল আসরের প্রতিশোধ নিতে চায় টিম বাংলাদেশ। কষ্ট তো আছে, আমরা গত 2 বার 17 ফাইনালে উঠে ট্রফি নিতে পারি নাই, সেই আক্ষেপটা তো আছে ভিতরে, সেটা এখন ঘুষাতে চাই। বৃহস্পতিবার শুরু হওয়া ফুটবল দলের 2 সপ্তাহের ক্যাম্প শেষে বিকেএসপি টার্ফে অনুশীলন করবে দল। 9 থেকে 19 মে ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হবে এবারের সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ। ওয়াসিউল হক পান্থ, এখন যশোর। ইনজুরির কারণে আইপিএলের পুরো আসর থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস। তার বদলে গুজরাট টাইটান্স দলে ভিড়েছেন শ্রীলঙ্কান দাসুন সানাকাকে। সানাকাকে ভিত্তিমূল্য 75 লাখ রুপিতে দলে নিয়েছে গুজরাট।
ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই সানাকার। এর আগে আইপিএলে মাত্র 3 ম্যাচ খেলেছেন 33 বছর বয়সী এই ক্রিকেটার। মূলত ব্যাকআপ খেলোয়াড় হিসেবে সানাকাকে স্কোয়াডে যুক্ত করেছে গুজরাট টাইটান্স। অন্যদিকে ফিলিপসের চোটে পড়ার বিষয়টি দলটির জন্য বড় দুঃসংবাদ, কারণ কিউই এই অলরাউন্ডার ব্যাটিং, বোলিং এবং বিশেষ করে ফিল্ডিংয়ে যে কোনো দলের জন্য বেশ কার্যকরী। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। হাওরে মাঠে মাঠে ধান কাটা উৎসব, ব্যস্ততা মারাইয়ে। ভালো ফলনে কিষাণীর মুখে হাসি, বৃষ্টি ঢলের আভাসে সুনামগঞ্জে দুশ্চিন্তা। আল্লাহ দিলে এখন বালাই আছে, ধানের ফসল খুব বেশি ফলছে, ঠিক আছে, ধান খাড়া হইতেছে অনেক। আবহাওয়া খারাপ তো পানি তলে যাবে, মনে হচ্ছে যাইতেও পারে ধান। 3 ঘন্টার মাঝে মনে একবার কাটা হয়েছে, আর 2 ভাগ রয়েছে কাটার বাকি। হবিগঞ্জে ট্রাক পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ গেল 4 ইট ভাটা কর্মীর। চুয়াডাঙ্গা সিরাজগঞ্জে ট্রাক বাস চাপায় নিহত 4। রোহিঙ্গা প্রত্যাবর্ষণ কঠিন হলেও অসম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। আরাকান আর্মির সঙ্গে আলোচনা চালিয়ে নেয়ার পরামর্শ। অস্বস্তি বাড়ছে চালের বাজারে। সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হলেও দাম নিয়ে অসন্তোষ। গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম। এবং সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু। প্রবাসী ফুটবলার নিয়ে শক্তিশালী দল করার লক্ষ্য। শেষ করছি এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।